বৃহস্পতিবার এসআইআর ফর্ম জমার শেষ তারিখ। তারপর খসড়া তালিকা প্রকাশ করা হবে, আর এই তালিকায় যাদের নাম থাকবে না তাদের ডাকা হবে শুনানিতে। সেই শুনানি হবে বিডিও অথবা এসডিও অফিসে। কমিশনের দাবি স্বচ্ছতার জন্যই এই ব্যবস্থা, কিন্তু অনেকেরই আশঙ্কা এতে দুর্ভোগ বাড়বে, কাজ বন্ধ রেখে ছুটতে হবে দূরের বিডিও এসডিও অফিসে। অসুবিধা বলতে ধরুন আমরা মধ্যবিত্ত মানুষ, আমার ডেলি আনি ডেলি খাই, সেখানে যদি একদিন কাজ কামাই করে যদি আমাকে বাঁকুড়া টাউনে আসতে হয় তাহলে বড় সড়ো প্রবলেমে পড়ে যাবে। নচেত আমাদের স্কুল মেলা আছে, প্রাইমারি স্কুল কিংবা পঞ্চায়েতে যে যদি করে, যেমন আমাদের এসআইআর যেমন করছিল, এসে পরে বাড়িতে এসেছে, এরকম করলে আমাদের খুব ভালো হয় আর কি। পশ্চিমবঙ্গে চলছে এসআইআর। ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ 11ই ডিসেম্বর। 16ই ডিসেম্বর থেকে খসড়া তালিকা প্রকাশ করবে কমিশন। যাদের নাম খসড়া তালিকায় থাকবে না তাদের ডাকা হবে শুনানিতে। এই প্রক্রিয়া শুরু হবে 16ই ডিসেম্বর থেকে, চলবে 7ই ফেব্রুয়ারি পর্যন্ত। এই শুনানি নিয়ে অনেকেই ভোগান্তির আশঙ্কা করছেন, কারণ মঙ্গলবার সব জেলা শাসকের সঙ্গে বৈঠক করেন পশ্চিমবঙ্গের সিইও। জানিয়ে দেন, স্থানীয় স্কুল অথবা পঞ্চায়েত অফিসে এসআইআর এর শুনানি হবে না, শুনানি হবে বিডিও অথবা এসডিও অফিসে। শুনানির ওয়েবকাস্টিং হবে, নজরদারি চালাবে নির্বাচন কমিশন। কমিশনের দাবি, এসআইআর শুনানিতে স্বচ্ছতার জন্যই এই সব পদক্ষেপ, কিন্তু অনেকেরই আশঙ্কা এতে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে, কারণ গ্রামে গ্রামে তো আর বিডিও বা এসডিও অফিস থাকে না। ফলে গ্রামের বাসিন্দাদের সব কাজ ছেড়ে দূরের বিডিও অফিসে যেতে হবে, ফলে একদিনের কাজ পণ্ড হওয়ার আশঙ্কা। এছাড়া যাতায়াতের খরচ আছে, বয়স্ক এবং অসুস্থদের তো আরো সমস্যা। অসুবিধা বলতে ধরুন আমরা মধ্যবিত্ত মানুষ, আমার ডেলি আনি ডেলি খাই, সেখানে যদি একদিন কাজ কামাই করে যদি আমাকে বাঁকুড়া টাউনে আসতে হয় তাহলে বড় সড়ো প্রবলেমে পড়ে যাবে। নচেত আমাদের স্কুল মেলা আছে, প্রাইমারি স্কুল কিংবা পঞ্চায়েতে যে যদি করে, যেমন আমাদের এসআইআর যেমন করছিল, এসে পরে বাড়িতে এসেছে, এরকম করলে আমাদের খুব ভালো হয় আর কি। আমাদের বারাইপুর থেকে হেয়ারিংয়ে ডেকেছে। আমরা গরিব মানুষ, আমরা খেটে খুটে খাই, নদীতে মাছ কাঁকড়া ধরে খাই। এত দূরে আমরা যাব কী করে এই বয়স্ক মানুষ নিয়ে? আর টাকা পয়সা বা পাবো কোথায়? এই যে টাকা পয়সার যে খরচ, এগুলো কে দেবে? কমিশনার সাহেব দেবে? তা নাহলে আমরা কোথায় পাবো টাকা? আমাদের এই একদিন রোজ বন্ধ করে গেলে আমাদের চলবে কি করে? এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতেই এই উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন, কিন্তু প্রশ্ন উঠছে এই উদ্যোগের দারুণ হয়রানির শিকার হতে হবে না তো সাধারণ মানুষকে, যাদের হিয়ারিং এর জন্য ডাকা হবে? ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। 16 ডিসেম্বর থেকে শুরু এসআইআর শুনানি, আর এই শুনানি হবে বিডিও অথবা এসডিও অফিসে। অনেকের আশঙ্কা দূরের এই সব অফিসে যেতে হয়রানি বাড়বে, আর এই নিয়ে রাজনীতির হাওয়াও গরম। হিয়ারিং এ ডাকলে যাবেন, কাগজপত্র যা থাকবে নিয়ে যাবেন, ফাইনাল লিস্টের নামটা আছে কিনা দেখতে হবে। এসআইআর ফর্ম জমা দেওয়ার কাজ প্রায় শেষ। আগামী মঙ্গলবার প্রকাশিত হবে খসড়া তালিকা। এসআইআর খসড়া তালিকায় যাদের নাম থাকবে না তাদের শুনানিতে ডাকা হবে। ওই দিন থেকে শুরু হবে শুনানি, সেটা হবে বিডিও অথবা এসডিও অফিসে। এ নিয়েই অনেকে চিন্তায়। তাদের আশঙ্কা সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে, কারণ গ্রামে গ্রামে তো আর বিডিও বা এসডিওর অফিস নেই। ফলে সেখানে যেতে হলে কাজকর্ম ডকে তুলেই যেতে হবে। আমরা মধ্যবিত্ত মানুষ, আমার ডেলি আনি ডেলি খাই, সেখানে যদি একদিন কাজ কামাই করে যদি আমাকে বাঁকুড়া টাউনে আসতে হয় তাহলে বড় সড়ো প্রবলেমে পড়ে যাবে। নচেত আমাদের স্কুল মেলা আছে, প্রাইমারি স্কুল কিংবা পঞ্চায়েতে যে যদি করে, যেমন আমাদের এসআইআর যেমন করছিল, এসে পরে বাড়িতে এসেছে, এরকম করলে আমাদের খুব ভালো হয় আর কি। সারা ভারতে তো একই ধরনের নিয়ম হওয়া উচিত। বাংলার জন্য বাড়াবাড়ি করে নির্বাচন কমিশন তারা বিজেপির দায়িত্ব পালন করতে চাইছেন। আপনি শিক্ষকদের নিতে পারছেন বিএলওর কাজে, আর স্কুলে আপনার আপত্তি আছে, কেমন করে হতে পারে? আসলে ওনারা সব দিক থেকে বিজেপির দেয়া অ্যাসাইনমেন্টটা পালন করে উঠতে পারছেন না। যদি হিয়ারিং হয় একটা পাড়ায়, একটা গ্রামের, একটা বুথে, তো সেখান থেকে এসডিওর অফিস, বিডিওর অফিসটা অনেক দূর। ফলে এই হ্যারাসমেন্টটা আবার কেন চাপিয়ে দিচ্ছেন? ভোটার তালিকা নির্ভুল করতে হবে, তাতে শুনানি অবশ্যই জরুরি। সেই শুনানি যেমন বুথ স্তরে এতটা সম্ভব নয় বা আমাদের রাজ্যের বাস্তব পরিস্থিতিতে সমীচীন হবে না, আবার সবাই গিয়ে ডিএম অফিসে ছুটবে তাও হতে পারে না। প্রত্যেকটি ব্লক এলাকায় অথবা বিধানসভা এলাকায় নির্দিষ্ট জায়গা চয়েস করতে হবে যেখানে মানুষেরও অসুবিধা হবে না। বিজেপি চেয়েছিল না সমাজবাদী পার্টি চেয়েছিল না তৃণমূল কংগ্রেস চেয়েছিল, সেটা মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে দাবি অনৈতিক না নৈতিক, এটা হচ্ছে মূল বিষয়। এআরও অফিস যেটা,
সেখানে যদি হেয়ারিং হয় অবশ্যই সেটা ভালো, অবশ্যই উপযুক্ত জায়গা। এবং তার থেকে এটা একটি যে সমস্ত জায়গাগুলোর নাম বললেন প্রত্যেকটি জায়গা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়া বা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস। স্বাভাবিকভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস গণতন্ত্রের ক্ষেত্রে মানা হয় যে নিরপেক্ষ জায়গা। পশ্চিমবঙ্গে যদিও নিরপেক্ষ বলে কিছু হয় না, জনগণের মধ্যে এইটুকু বিশ্বাস থাকবে যে আমি একটি নিরপেক্ষ জায়গায় যাচ্ছি, বিডিও অফিসে যাচ্ছি বা ডিএম অফিসে যাচ্ছি। নিউজ 18 বাংলা। এসআইআরে উত্তপ্ত সংসদ, লোকসভায় শাহ রাহুল বাগযুদ্ধ। मान्यवर, वोट चोरी किसको कहते हैं वो मैं बताना चाहता हूं, और हमारे यहाँ कुछ परिवार ऐसे हैं जो पूछते नहीं वोट चोरी करते। हिंदुस्तान के इतिहास में पहली बार डिसीजन लिया गया कि इलेक्शन कमिश्नर्स को फुल इम्यूनिटी दी जाएगी। इसके पीछे जो थिंकिंग थी वो हमें सबसे पहले बताएं। लेट अस हैव अ डिबेट ऑन माय प्रेस कॉन्फ्रेंस। Let us go. Yes. Amit Shah ji, I challenge you to have a debate on the 3 press conferences. विपक्ष के नेता महोदय कहते हैं कि पहले मेरी बात का आप जवाब दीजिए, मैं सुनना चाहता हूं। आपकी मुंसफी से संसद नहीं चलेगी, मेरे यहाँ बोलने का क्रम मैं तय करूंगा, इस तरह से नहीं चलेगी संसद। मान्यवर, उनको धैर्य रखना चाहिए मेरा जवाब सुनने का। इनकी एक बात का जवाब मैं दूंगा, मगर मेरे भाषण का क्रम वो तय नहीं कर सकते, मैं करूंगा क्योंकि मैं बोल रहा हूं। आपने अगर अमित शाह जी का रिस्पॉन्स देखा तो ये कंप्लीटली डिफेंसिव रिस्पॉन्स है, ये घबराया हुआ रिस्पॉन्स है, ये डरा हुआ रिस्पॉन्स है। मान्यवर, आपके चेहरे पर चिंता की लकीरें मैं देख रहा हूं कि मैं क्या बोलूंगा। मैं उनके उकसावे में नहीं आऊंगा, मैं मेरे विषय पर बोलूंगा। मैंने इतना ही कहा कि मैं मेरे भाषण का क्रम मैं तय करूंगा, मेरे भाषण का पहले क्या बोलना बाद में क्या बोलना मैं तय करूंगा। कल वो बोल रहे तो हम ऐसा थोड़ी ना बोले आप झूठ क्यों बोल रहे हो, हम नहीं बोल सकते साहब। वो माननीय विपक्ष के नेता है, वो बोल सकते अपना भाषण। বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ হচ্ছে, সীমান্ত গ্রামে অনুপ্রবেশের পরেই মিলছে ভারতীয় নথি, এতে রাজ্য সরকারের কোনো দায় নেই, নাম না করে রাজ্য সরকারকে তোপ সার। घुसपैठ हो रही है भारत बांग्लादेश की सीमा से, वहां पर कुल 2216 किलोमीटर बॉर्डर है, इसमें से 1653 किलोमीटर बॉर्डर बन चुकी है। अब 563 कहां बाकी रही है मान्यवर मालूम है? केवल और केवल एक राज्य बंगाल। राहुल जी के साथ में रहकर घुसपैठिया बचाओ यात्रा बिहार में निकली, साफ हो गए आप भी घुसपैठियों को बचाओगे तो वहां भारतीय जनता पार्टी का विजय तय। आप बॉर्डर नहीं बनाने देते, फेंसिंग नहीं करने दोगे। सबसे पहले घुसपैठिया कहां आता है? गांव में आता है। पटवारी को मालूम नहीं पड़ता, गांव के थाने वाले को मालूम नहीं पड़ता। इसकी मतदाता सूची में नाम डालने के लिए आधार कार्ड कहां बनता है? वहीं बनता है। उसका राशन कार्ड कहां बनता है? बंगाल में बनता है। कौन सी मतदाता सूची में ऐड होता है? तो बंगाल में होते। आपकी कोई जिम्मेदारी नहीं है। অনুপ্রবেশ হলে তার দায় কেন্দ্রের, অনুপ্রবেশ রোখার দায় কেন্দ্রের। বিএসএফ এর পাল্টা সরব তৃণমূল সাংসদ শতাব্দী রায়। सर, ये लोग बंगाल के बारे में जो भी बोलते हैं सब गलत है, इनको कुछ भी पता नहीं है। सिर्फ इलेक्शन के टाइम ये नेता लोग दिल्ली पैसेंजर करके पहुंच जाते हैं और हर के आ जाते हैं। इस बार भी वही होगा, देख लेना। ये बॉर्डर है इसलिए बांग्लादेशी घुस रहे। कहां से घुस रहे? बॉर्डर से। बॉर्डर किसका है? बीएसएफ के। बीएसएफ किसका है? सेंट्रल के। होम मिनिस्टर क्या कर रहे? वो लोग तो एटम बम नहीं है ऊपर से गिर रहे ना, वो इनविजिबल मैन है। आधार कार्ड को अभी शरीर का एपेंडिसाइटिस बना दिया है तो ठीक है, नहीं है तो फेंक को बाहर करके मोहम्मद बिन तुगलक जैसा अचानक आ गया नोटबंदी। आपने क्या बोला? जे इसमें ब्लैक मनी खत्म होगा, टेररिस्ट खत्म होगा। क्या हुआ? हर दिन ब्लैक मनी मिल रही। टेररिस्ट के बात तो मत ही करो। पहलगांव में क्या हुआ? दिल्ली में आप
आपके नाक के ऊपर ब्लास्टिंग हुआ, मतलब टेररिस्ट खत्म कर नहीं पाए। इसका नया फॉर्मेट है SIR। ये भी टॉर्चर करके लोगों को मार रहे हो। इलेक्शन कमीशन ने वो जो 3 बातें थी ना, गलत बात नहीं सुनेंगे, गलत बात नहीं देखेंगे, गलत बात नहीं करेंगे, इसका नया फॉर्मेट लिया। क्या ऑपोजिशन जो भी करे उसको नहीं सुनेंगे? अरे वोट चोरी हो रहे नहीं देखेंगे, आप कुछ बोलो क्यों न्यूट्रल नहीं हो वो नहीं सुनेंगे। বছর 30-এর পুরনো চিটফান্ড সংস্থা এলাকার অনেকেই ভরসা করতেন সাবির ভাইকে। ঘাম ঝরানো পুঁজি রেখেছিলেন তার চিটফান্ডে বেশি সুদ পাওয়ার লোভে, আর তাতেই কাল হলো। অভিযোগ কয়েক কোটি টাকা নিয়ে চম্পট দিয়েছেন হুগলির সাবির আনসারি। মঙ্গলবার লিখিত অভিযোগ দায়ের করা হয় মগরা থানায়। हम भीख मांग पैसा रखते हैं। कितना पैसा रखी है? भीख मांगत 200 रुपया रोज जमा कर लानी। साबिर भैया बहुत भरोसेमंद है, सब कोई बोलता था। मेरा आदमी इंतकाल कर गए तो मैं उनका ही पैसा लाकर रखे 2.5 लाख रुपया कि हम कुछ पैसा बढ़ेगा तो मेरा बच्चा पढ़ रहा है, आगे चल कर कोई काम करेगा। কেউ জুট মিলে কাজ করেন, কেউ লোকের বাড়িতে অনেক কষ্ট করে তিলে তিলে জমানো টাকা রেখেছিলেন চিটফান্ডে মোটা সুদের লোভে। অভিযোগ সেই টাকা নিয়ে চম্পট দিয়েছেন হুগলির মগরার বাসিন্দা সাবির আনসারি। অভিযোগকারীদের দাবি 35 থেকে 40 কোটি টাকা নিয়ে হাওয়া হয়ে গিয়েছেন চিটফান্ডের মালিক সাবির। वो जो है पैसा का अनुमान लगाना मुश्किल है, लगभग 35 से 40 करोड़ रुपया लगभग काहे को 30 बरस से जो है ये मार्केट में ये फंड चला रहे थे। আমার মেয়ের বিয়ে দিয়েছে 5 মাস আগে পুজে গেছে পয়সা, মানে ইয়ে হয়ে গেছে। বললো আমি যখন যাচ্ছি বলতে কি হ্যাঁ দিয়ে দেবো, আজকাল করে করে আর মেয়ের বিয়ে যদি 2-3 দিন পরেই বাসব পালিয়ে গেছে। তাহলে আমরা কিরকম করে 23 তারিখে দিয়েছিল নভেম্বরে, 30 তারিখে বিয়ে ছিল, কিরকম করে বিয়ে করলাম। সাবির আনসারি মগরার বাঁশবেড়িয়ায় বাড়ি, কলবাজারে অফিস, চিটফান্ড চালিয়ে রোজগার। অনেকেই ভরসা করে টাকা রেখেছিলেন। অভিযোগ অনেক দিন ধরেই টাকা ফেরত দেবেন বলে দেননি। মাসখানেক আগে স্ত্রী সন্তানকে নিয়ে বেপাত্তা। মঙ্গলবার মগরা থানায় লিখিত অভিযোগ জানানো হয়। সাবির আনসারির খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। मालूम चला तुम लोग गए थे, वो बोले कि मंडे को हम लोग का मीटिंग है जिसका पैसा हम लोग देंगे, लेकिन यहाँ पर साजिश करके उसको भगा दिया गया। किस दिन भागे? वो भागे शनिवार को रात को 2:30 बजे भागे हैं। সম্প্রতি পশ্চিম বর্ধমানের আসানসোল এবং উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম ও নৈহাটিতে চিটফান্ডে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ ওঠে। অনেক গ্রামীণ এলাকাতেই ব্যাংকিং পরিষেবা পৌঁছেছে, তবুও মোটা টাকা সুদের লোভে বিরাট রিটার্নের স্বপ্ন দেখে চিটফান্ডের খপ্পরে পড়ছেন অনেকেই, কখনো মধ্যমগ্রামে কখনো মগরায়। হুগলি থেকে সোমনাথ ঘোষ, নিউজ 18 বাংলা। কোথাও গঙ্গার বুক খালি, কোথাও আবার ভাটার সময় জেগে ওঠা নদীর চরে বালি মাফিয়ার কোপ। 24 পরগনায় দেদার বালি চুরির অভিযোগ। উত্তর থেকে দক্ষিণ 24 পরগনা, দেদার নদীর বুক খালি, 2 জেলায় বালি মাফিয়ার দাপাদাপি। গঙ্গার মাঝ বরাবর জায়গা থেকে লম্বা পাইপ পৌঁছে গিয়েছে নদী পাড়ে, সেখানে কাজ করছে 8 মুভার। ব্যারাকপুরে 8 ঘাট বেঁধে এভাবেই গঙ্গার বুক থেকে বালি চুরির অভিযোগ। ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের তত্ত্বাবধানে রয়েছে ফেরিঘাট, সেখানেই দিনে দুপুরে বালি চুরির অভিযোগ। বালি মাফিয়ার প্রকাশ্যে দাপাদাপি। আমিও গিয়ে দেখলাম যে এই বালি তোলা হচ্ছে, রাত্রে বেলা দিনের বেলা 24 আওয়ার্স এই কাজ ওরা করছে। এটা একটা বালি মাফিয়া। যা বালি তুলছে তাকে আমি ওয়ার্নিং দিয়ে এসেছি। এখানে অজস্র স্কুল আছে, যদি রাস্তা দিয়ে যায় তাহলে কিন্তু আমরা স্কুলের বাচ্চাদের নিয়ে একেবারে পথ অবরোধ করি। গঙ্গা থেকে বালি তোলা তো দূরের কথা, গঙ্গা থেকে তো আপনি জলও বের করার জন্য আপনাকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পারমিশন লাগবে। আমি তো মাননীয় ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিংজিকেও ট্র্যাক করেছি, চিফ সেক্রেটারিকেও ট্র্যাক করেছি, সব জায়গায় কমপ্লেন পাঠিয়েছি। পুলিশের ইনভলভমেন্ট আছে, তৃণমূলের ইনভলভমেন্ট আছে, এছাড়া তো বের করতে পারবে না। সরকার কি চোখ বন্ধ করে আছে? বালি চুরির একই ছবি দক্ষিণ 24 পরগনার নামখানাতেও, সেখানে বালি মাফিয়ার নজর নদী চড়ে। প্রকৃতির নিয়মেই মুড়িগঙ্গা নদীতে ভাটার সময় চর জেগে ওঠে, সুযোগ বুঝে সেই চরে কোপ মারে বালি মাফিয়া।
দিনে দুপুরে চর থেকে বালি চুরি করে নৌকা করে পাঠানো হয় হাতানিয়া দোয়ানিয়া নদীর পাড়ে। সেখান থেকে ট্র্যাক্টরে বালি পাচার। চুরির বালি বাজারে বিক্রি হচ্ছে চড়া দামে। চড়া থেকে কেটে আনে, আমরা তো জানি না। আপনারা এমনি লেবার এমনি কাজ করছেন, কারা কাটে এটা? কারা কাটে বলতে পারো না, বালকদার নৌকায় এসছে। এই যে বালিটা এখন তোলা হচ্ছে, এটা কোথায় যাবে? হাই স্কুলের কাছে, নারায়ণপুর হাই স্কুলের কাছে। মানে এটাই মূলত এই আশেপাশে যে চড়াগুলো, হ্যাঁ ওই চড়াগুলো থেকে কেটে যাইনি আর জানিও নি কোথা থেকে আনছে, কি ব্যাপার। আপনাদের মুখ থেকে প্রথম শুনলাম। আমরা নারায়ণপুরে যে ব্যাপারটা ছিল সেটা নিয়ে অলরেডি আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। নামখানার যে ব্যাপারটা বলছেন আমি সেটা বলবো, আর সেটাকে আমি তুলবো। অবশ্যই বিএলআরও থাকবে এবং বিডিও সাহেব থাকবেন। আমরা আগেও জানিয়েছি যে আমাদের যেটা লট 8 যেটা আমাদের গঙ্গাসাগর মেলার ক্ষেত্রে ড্রেজিং করে যে জিনিসগুলো বালিগুলোকে সেটা সরকারিভাবে সেটাকে অকশন করানো হয়। এই ব্যাপারটা আমি খতিয়ে দেখবো, প্রশাসনের তরফে জানাবো এবং আজকের আলোচনার ভিত্তিতে আমি দেখছি কি করা যাবে। নিউজ 18 বাংলা। খড়বোঝাই চলন্ত লরিতে আগুন, দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বাঁকুড়ার ইন্দাসের আশ্বিন দিঘির ঘটনা। আগুনে ভস্মীভূত গোটা একটি লরি। দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ। যে ছবি দেখছেন, দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন অবশ্যই নিয়ন্ত্রণে আসে, কিন্তু খড়বোঝাই চলন্ত লরিতে আগুন লাগে। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বাঁকুড়ার ইন্দাসের আশ্বিন দিঘির ঘটনা। আগুনে ভস্মীভূত গোটা লরি। দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ। এটা আসছিল বেহারঘাট থেকে শাসপুরের দিকে। তো সেই মুহূর্তে আশ্বিন দিঘির পাড়েতে যে ওই সার্ভিসিং তার রয়েছে, সেই সার্ভিসিং তারটা ছিঁড়ে গেছে এবং শর্ট সার্কিটের কারণে গাড়িটার মধ্যে আগুন লেগেছে। স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে বেপাত্তা দীঘা থেকে 3 স্কুল পড়ুয়াকে উদ্ধার পুলিশের। সমুদ্র দেখার শখ মেটাতে হাত খরচার টাকা নিয়ে দীঘায়। নদিয়ার চাপড়া থেকে অ্যাডভেঞ্চার করতে দীঘায় 3 পড়ুয়া। আসছি পরবর্তী খবরে। দিনমজুরের কাজ করে কোনো মতে পেট চলে। তাঁর বাড়িতে কয়েক লক্ষ টাকার বিদ্যুতের বিল। চোখে অন্ধকার দেখছেন চন্দ্রকোনার গোলাম নবী খান। কত টাকার মতো বিল আসছে? 2 লাখ 80 মতো বিল আসছে। 2,83,83 এসি টেসি আছে নাকি বাড়িতে? ওরে বাবরে, এসি। দারিদ্র সীমার নিচে নুন আনতে পান্তা ফুরোনোর সংসার। সেই বাড়িতেই লক্ষাধিক টাকার বিদ্যুতের বিল। লোকের কাজ করেই চলে? আপনার নিজের জমি টমি কিচ্ছু নেই? না। টাকা তো দিতে হবে আপনাকে। আমি দিতে পারবো না। জানিয়েছেন বিদ্যুৎ দপ্তরে লিখিত হবে জানিয়েছেন? হ্যাঁ। কি বলছে তার দিকে লিখিত দিতে? সে বলছে টাকা দাও। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ধাইখণ্ড গ্রামের বাসিন্দা গোলাম নবী খান। গত কয়েকদিন ধরে তার রাতের ঘুম ছুটেছে, কারণ বকেয়া 2,837,000 টাকার বিদ্যুতের বিল ধরিয়েছে রাজ্য বিদ্যুৎ বন্টন পর্ষদ। এই টাকা দিতে না পারায় জরিমানা। সব মিলিয়ে 2,83,000 টাকার বিদ্যুতের বিল ধরিয়েছে পর্ষদ। কবে জানতে পারলেন এত টাকা ইলেকট্রিক বিল হয়ে গেছে? এই সামনের বোধহয় বৃহস্পতিবারে বিল এসছে। কত টাকার মতো বিল এসছে? ওই 1,80,000 না কত? 2,80,000 না কত? 2,83,83। একচালা বাড়ি, গরিবের সংসার। ঘরে 2টো বাল্ব ও একটি পাখা, তাতেই প্রায় 3 লক্ষের বিল। যখন আমাদেরকে দেখাবার পর আমরা ডিপার্টমেন্টকে জানাই, কিন্তু জানাবার পরও কোনো সুরাহা হয়নি। কোনো কিচ্ছু নেই। সাধারণ প্লেন 2টো লাইট জ্বলে, হয়তো একটা পাখা চলে, এই ছাড়া আর কোনো দ্বিতীয় কিছু নেই। মানে কি কি বাড়িতে জ্বলতো? মিনিটিনি চলতো? না না, ওই শুধু ল্যাম্প দুটি আর গরমকালে একটু আধটু পাখা। এসি টেসি আছে নাকি বাড়িতে? ওরে বাবরে, এসি। দারিদ্র সীমার নিচে হওয়ায় বিদ্যুতের বিপিএল কানেকশন। কয়েক বছর আগে শিলাবতীর গর্ভে তলিয়ে যায় গোলামের বাড়ি। ভিটে মাটি ছেড়ে পাশেই মেয়ের বাড়িতে আশ্রয় নেন বৃদ্ধ। নিজের বাড়ির মিটার জামাইয়ের বাড়িতে স্থানান্তর করেন। 2022 সালে প্রথমে 1,93,000 টাকার বিল আসে। বিদ্যুৎ দপ্তরে অভিযোগ জানান গোলাম। আপনার নিজের জমি টমি কিচ্ছু নেই? না। টাকা তো দিতে হবে আপনাকে। আমি দিতে পারবো না। তো এত টাকা বিল এসছে। আমি লাইন এত পুরোলে আমি ঠিক টাকা দিয়ে দিতাম। জানিয়েছেন বিদ্যুৎ দপ্তরে লিখিত হবে জানিয়েছেন? হ্যাঁ। কি বলছে তার দিকে লিখিত দিতে? সে বলছে টাকা দাও। এটা যাবত ধরুন সিপিএম এর আমল থেকে যে বিপিএল মিটার ছিল সেই মিটারের লাইন। কি চাইছেন আপনারা, কি বলবেন এই বিষয়ে?
আমরা তো চাই সাধারণ গরিব মানুষ সবাই চাই ওর বিলটা অন্তত মুকুবটা হয়ে যায়। এ নিয়ে রাজ্য বিদ্যুৎ বন্টন পর্ষদের কেউ মুখ খুলতে চাননি। চন্দ্রকোনা থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।